তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তা আমি শুনলাম নাকি তোমাদের এক্সাম এর পরের মাসের 30 তারিখ থেকে হতে চলেছে, অর্থাৎ তোমাদের হাতে আর মাত্র 1 মাস সময় আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের ক্লাস তোমাদের পাশে আছে। তো আজকের যে প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে লেখাবো, সেটি লেখানোর আগে তোমাদের উদ্দেশ্যে বা তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনে নেবে। সেটা কি না, অনেক সময় কি হয় না, আমি সময়ের অভাবে ইউটিউবের বুকে ভিডিও ছাড়তে পারি না। তাই তোমাদের উদ্দেশ্যে একটি টেলিগ্রাম গ্রুপ বানানো হয়েছে, অলরেডি অনেক আগের থেকেই বানানো ছিল, সেটা অনেকেই জয়েনও আছে সেখানে। তোমরা সেখানে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আমি কি করি না, সেখানে ইউটিউবের বুকে প্রশ্ন আলোচনা করার পূর্বেই আমি পিডিএফটা কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই, ঠিক আছে, যাতে করে যারা টেলিগ্রাম গ্রুপে থাকে তাদেরকে আর ইউটিউব ভিডিও দেখে নিয়ে কষ্ট করে লিখতে যাতে না হয়, তারা পিডিএফ থেকে লিখে নেয়। তো কখনো কখনো আমি যদি ভিডিও দিতে না পারি, তাহলে টেলিগ্রাম গ্রুপ তোমাদের হেল্পফুল হবে এবং সেখানে তোমরা নিজেদের যে ডাউট সেগুলো তোমরা জিজ্ঞেস করতে পারো, তার অ্যান্সার কিন্তু সেখানে দিয়ে দেওয়া হবে। আর একটা কথা, সেটা কি না, কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষার জন্য একটা সাজেশন নিয়ে আসা হবে, চাপের কোনো কারণ নেই। আর যে কটা ভিডিও দেওয়া হয়েছে তো আমাদের ক্লাসের বুকে তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে, সেগুলো ভালো করে করো, দেখবে অনায়াসেই কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্নের উত্তর সলভ করতে পারবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক, আজকে আর কোনো রকম কথা না বাড়িয়ে আজকের প্রশ্নের উত্তরটা আমরা আলোচনা করি। দেখো প্রশ্নটা কি না, রাধা বিরহ এ কৃষ্ণ চরিত্র আলোচনা করো। অর্থাৎ তোমাদের সিলেবাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে দুটো জায়গা রয়েছে, একটা বংশীখণ্ড আর একটা রাধা বিরহ অংশ। রাধা বিরহ অংশ থেকে এর আগে একটি প্রশ্ন লিখিয়েছিলাম তোমাদেরকে, সেটি হচ্ছে কি না, রাধা বিরহকে প্রক্ষিপ্ত বলা যায় কিনা। ওটা 10 নম্বরের জন্য লিখিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট, ভালো করে লিখে নেবে। যদি কেউ লিখে না থাকো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে লিখে নেবে। আজকে রাধা বিরহ থেকেই অন্যতম একটি প্রশ্নের উত্তর লেখাবো, সেটা হচ্ছে কৃষ্ণ চরিত্র, ঠিক আছে? তো যাই হোক, আর কথা না বাড়িয়ে এবারে লিখতে শুরু করো খাতাতে। দেখো যেভাবে লিখবে, শুরুটা করো না, বড়ু চণ্ডীদাসের চরিত্রচিত্র অসাধারণ। তার কাব্যে আমরা যে 3টি প্রধান চরিত্র পাই, সেগুলো হলো যথাক্রমে রাধা, কৃষ্ণ ও বড়াই। এই 3টি চরিত্রের মধ্যে চরিত্র চিত্রণের কলা কৌশল সর্বাধিক দক্ষতা লাভ ঘটেছে রাধা চরিত্র চিত্রণে, তারপরে স্থান করে নিয়েছে কৃষ্ণ। এরপরে লিখব, এই কৃষ্ণ চরিত্র কাব্যের নায়ক চরিত্র। এই চরিত্র 2টি সত্তায় আবির্ভূত। কি সেই 2টি সত্তা না, যথা হাইফেন দিয়ে খাতার মাঝে লিখবে 1 এবং 2 এরকম দাগ দিয়ে। একটা হচ্ছে সামাজিক বা মানবিক সত্তা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক সত্তা। এরপর একটু প্যারা চেঞ্জ করে লিখবে। কি লিখবে না, প্রথম সত্তায় তার মধ্যে সমাজ মানসিকতার ছাপ বিদ্যমান। অপরদিকে কৃষ্ণ চরিত্রে যে আধ্যাত্মিক সত্তার প্রকাশ পেয়েছে, তাতে কংস নিধন করে অন্যায়ের অবসান ঘটানো চরিত্রটির একটি বিশেষ উদ্দেশ্য হিসেবে প্রস্ফুটিত হয়েছে। জন্মখণ্ডে কবি জানিয়েছেন, পুরো হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখবে কি না, কংসের কারণে এ সৃষ্টির বিনাশে। অর্থাৎ খাতার এরপরে শুরু থেকে লিখবে, অর্থাৎ কংসকে বধের কারণেই কৃষ্ণ চরিত্রের সৃষ্টি। এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে, আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের প্রেম আদিরসাত্মক। জন্মখণ্ড থেকে বংশীখণ্ড এগুলোতে সিঙ্গেল কোটেশন, হ্যাঁ, এই শ্রীকৃষ্ণ কীর্তন এগুলোতে সিঙ্গেল কোটেশন। জন্মখণ্ড থেকে বংশীখণ্ড পর্যন্ত কাব্যের বিশাল আয়তনে আমরা কৃষ্ণকে গ্রাম্য রাখাল বালক হিসেবেই দেখতে পাই। তারপরে লিখব, রাধার সঙ্গে সম্ভোগের জন্য, যৌনাচারের জন্য কৃষ্ণকে দিয়ে ইতরচিত কাজ করাতে কুণ্ঠাবোধ করেননি কবি। স্বেচ্ছায় রূপ সম্ভোগের সুযোগ না হওয়ায় সে নানাভাবে রাধাকে কোথাও দানী সেজে, আবার কোথাও মাঝি সেজে ব্যতিব্যস্ত করে তুলেছেন। এরপরে আমরা লিখব যে বংশীখণ্ড পর্যন্ত সর্বত্রই দেহ মিলনের কুৎসিত আকাঙ্ক্ষা সর্বত্রই চোখে পড়ে। এরপরে প্যারা চেঞ্জ করে লিখব, কিন্তু কাব্যটি ত্রয়োদশ অংশে অর্থাৎ রাধা বিরহ অংশে কৃষ্ণ চরিত্রের হঠাৎ পরিবর্তন চোখে পড়ে। যে রাধিকা এতদিন কৃষ্ণকে ইতরচিত কাজের জন্য
ঘৃণার চোখে দেখতেন, সেই রাধাই এখানে কৃষ্ণগত প্রাণা। এইখানে তিনি যখন শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় প্রার্থনা করেছেন, তখন কৃষ্ণ আর ধরা দেননি, অর্থাৎ কৃষ্ণ আর তাকে ধরা দেননি। তারপরে লিখব, তাই প্রশ্ন উঠতে পারে, এই পর্যায়ের কৃষ্ণ কি গত তৃষ্ণ কৃষ্ণ? কারণ দৈহিক কামনা বাসনা ত্যাগী হয়ে কৃষ্ণ যেন এখানে এক আধ্যাত্ম জগতের পুরুষ। এরপর আবার প্যারা চেঞ্জ করে লিখব কি না, রাধার পক্ষ থেকে বড়াই যখন কৃষ্ণের কাছে উপস্থিত, তখন কৃষ্ণ রাধার পূর্ব ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে রাধার জন্য তিনি এত কষ্ট সহ্য করেছেন। এটা প্রিয়জনে হয়ে গেছে, এটা হবে প্রিয়জনে ভার বহন করেছেন এবং ছত্র ধারণ করেছেন, কিন্তু সেই রাধার মন তিনি কখনোই পাননি। তাই তিনি রাধাকে আর মনে স্থান দিতে চান না। এখন তিনি আধ্যাত্মিক চিন্তায় রত। কংসের বিনাশ কিভাবে সম্ভব সেই চিন্তাই তার এখন একমাত্র অবলম্বন। যে কৃষ্ণ একদা রাধার যৌবন দর্শনে খাওয়া দাওয়া ত্যাগ করতেও দ্বিধাবোধ করেননি, কিন্তু সেই রাধা যখন নিজের দেহ সমর্পণের জন্য কৃষ্ণের প্রতি একান্ত অনুরাগিনী, তখন কৃষ্ণের মুখে আমরা শুনতে পাই, পুরো হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর লিখব কি না, এবে এবে হয়ে গেছে, এটা শুধু এবে হবে, একটা এবে চলে যাবে। হ্যাঁ, এবে কেন্নে গোয়ালিনী পড়ে তোর মন, পটলি বান্ধিয়া রাখো নহুলি যৌবন। ওকে, এবার আবার খাতা শুরু থেকে লিখব কি না, আবার কৃষ্ণের মুখে এও শোনা যায়, বড়াই যদি অনুমতি দেই তাহলে রাধাকে সঙ্গ সুখ দান করতে পারেন। অবশেষে হয়েওছে তাই। এরপরে প্যারা চেঞ্জ করে লিখব, কিন্তু ক্ষণিকের সঙ্গদানের পর কৃষ্ণ আবার মথুরায় গমন করেছেন। পরবর্তীকালে আর রাধার অনুনয় বিনয় কৃষ্ণ কর্ণপাত করেননি। তাই প্রশ্ন উঠে, কৃষ্ণ কি সত্যিই গত তৃষ্ণ হয়েছেন, না এটা কৃষ্ণ চরিত্রের আধ্যাত্মজনিত পরিণত রূপ? এরপরে আমরা একটু পয়েন্ট দিয়ে দিয়ে লিখব। প্রথমত কি না, কাব্যের সূচনাতেই আমরা কৃষ্ণের মর্তে উপনীত হওয়ার কারণ জানতে পারি, কাব্যের নানা স্থানে ও তার নিজ কথিত বাণী। অর্থাৎ দেখো, কাব্যের নানা স্থানেও তার নিজ কথিত বাণী। কি কথিত বাণী রয়েছে? প্যারা চেঞ্জ করে হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর লিখবে কি না, আম্ভে দেব সংসারের সার। ওকে, কোটেশন ক্লোজ। এবার আবার খাতা শুরু থেকে লিখবে কি না, শোনা যায়। এছাড়াও কংসকে তিনি যে বিন্দুমাত্র ভয় করেন না তাও তিনি শুনিয়েছেন। পরে দ্বিতীয় পয়েন্ট করে লিখবে কি না, দ্বিতীয়ত মধ্যযুগের বাতাবরণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মধ্যযুগের বাতাবরণে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত। এই যুগের কাব্যগুলিতে দেখা যায় পৃথিবীকে পাপমুক্ত করতে দেবদেবীদের আগমন ঘটেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যদি ধর্মীয় প্রভাব বিন্দুমাত্র থাকে তাহলে স্বয়ং কৃষ্ণকে ভগবান বলেই গ্রহণ করা উচিত। দুষ্টের দমন এবং শিষ্টের পালন তার কর্ম। শিষ্ট মানে যারা ভালো ব্যক্তি, অর্থাৎ দুষ্টকে দমন করবেন এবং যারা ভালো মানুষ সৎ মানুষ তাদেরকে পালন করবেন, তাদের সহায় হবেন, সেটাই হচ্ছে শিষ্ট। এখানে দুষ্ট কংসকে বধের জন্যই কৃষ্ণের আবির্ভাব। তৃতীয়তম পয়েন্টে লিখব কি না, কৃষ্ণ যদি গ্রত কৃষ্ণ হয়েছেন তবুও কি তিনি সম্পূর্ণরূপে রাধার প্রতি অনীহা দেখিয়েছেন? আসলে তা নয়। রাধা বিরহ অংশে ক্ষণিকের মিলনের পরে রাধা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কৃষ্ণ তাকে ত্যাগ করে চলে যাচ্ছেন। তখন বড়াইয়ের কাছে তার অনুরোধ, আবার প্যারা চেঞ্জ করে খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখব কি না, ধরিও তোর করে তাকে রাখিও যতনে আপন অন্তরে। ওকে, আবার খাতা শুরু থেকে লিখব। সুতরাং মনে হতে পারে কৃষ্ণের প্রেম তৃষ্ণা গত হয়েছে, কিন্তু আসলে তা নয়। এটা কাব্যধারার চরম পরিণতি। এর সঙ্গে কৃষ্ণের চরিত্র চরম পরিণতি লাভ করেছে। তাই কৃষ্ণ চরিত্র অঙ্কনে বড়ুচণ্ডীদাস পদাবলীর পাঠকের কাছে হাততালি না পেলেও যারা রসসন্ধানী তাদের কাছে তিনি অবশ্যই অভিনন্দিত হবেন। এখানেই কিন্তু রাধা বিরহ অংশের কৃষ্ণ চরিত্রের অ্যান্সারটি শেষ হয়ে গেল। সুন্দর করে একটু খাতাতে লিখে নেবে সময় করে, ঠিক আছে? যদি কোনো জায়গাতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে,
তো এর পরবর্তী ক্লাসে আমরা হয় এই রাধা বিরহ থেকে রাধার চরিত্র লিখতে পারি, না হয় বংশীখণ্ড থেকে আমরা কৃষ্ণের চরিত্র লিখতে পারি। ঠিক আছে, যাই হোক, আর মাঝে সময় করে আমি তোমাদের সাজেশন বানানো চলছে। সাজেশনটি বানানো হয়ে গেলে আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো, পাশাপাশি আমি ইউটিউবেও আপলোড করে দেবো। তোমরা নিজেদের সুবিধার জন্য বলছি, তোমাদের সুবিধার জন্য বলছি, তোমরা চাইলে যদি ইচ্ছে হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আশা রাখছি অনেকটাই উপকৃত হবে। যাই হোক, সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর 1 মাস সময় আছে, এই 1 মাসও যদি কেউ মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তবুও কিন্তু একটা ভালো রেজাল্ট করা যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।